সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আগামীকাল থেকে সাংবাদিকরা অস্থায়ী পাস দিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন। বিনিয়োগকারীর আস্থা না ফিরলে আর্থিক খাতের ক্ষত বাড়বে, মত গভর্নরের। দক্ষিণ কোরিয়ায় 181 আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, অন্তত 151 জনের মৃত্যু। কাল থেকে সাংবাদিকরা অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আজ সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার কথা উল্লেখ করে সাংবাদিকদের প্রবেশে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। গণমাধ্যম কর্মীরা কোনো ভবনে ঢুকতে পারেননি। সচিবালয়ে কভার করা বিভিন্ন টিভি, পত্রিকা, অনলাইনের কর্মীরা সেখানে জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা অস্থায়ী পাস দিয়ে সচিবালয়ে প্রবেশ করা যাবে বলে জানান। 31 ডিসেম্বর বা 3 জানুয়ারি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ দেওয়া হবে। কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার কথা জানিয়েছেন। আজ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতের পর তিনি কথা জানান। নির্বাচন ব্যবস্থা নিয়ে কমিশনের কোনো সুপারিশ আছে কিনা তা জানতে সিইসির সঙ্গে দেখা করেছেন বলে জানান বদিউল আলম মজুমদার। যে এই প্রজ্ঞাপনটা জারি হয়েছে 3 তারিখ, তো এই আমরা জানুয়ারি 3 তারিখে আমাদের 31 তারিখে আমরা দেওয়ার চেষ্টা করব, তা না হলে 3 তারিখে আমাদের ডেডলাইন। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে না পারলে আর্থিক খাতের ক্ষত বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সকালে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে তিনি কথা বলেন। দেশের ব্যাংক খাতকে আরও বিকশিত করতে নৈতিকতা ও শৃঙ্খলা প্রয়োজন বলে উল্লেখ করেন গভর্নর। ব্যাংক খাতে ব্যর্থতার জন্য শুধু একক কোনো গোষ্ঠী দায়ী নয়, এক্ষেত্রে সবারই কম বেশি দায় আছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 5 জন মারা গেছেন। বেলা 11:30টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শেরপুর ময়মনসিংহ সড়কের জোড়া পাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারের কাজে অংশ নেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল আলম জানান, 2টি যানের মুখোমুখি সংঘর্ষের কারণে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত সবাই অটোরিকশার যাত্রী। শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। কুড়িগ্রাম ও পঞ্চগড়ে 1 সপ্তাহ ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুড়িগ্রামে সকালে সর্বনিম্ন তাপমাত্রা 11.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। হিমেল বাতাসের কারণে শীতে মানুষের ভোগান্তি বাড়ছে। পঞ্চগড়ে সকালে সর্বনিম্ন তাপমাত্রা 12.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। নওগাঁয় সকালে তাপমাত্রা পরিমাপ করা হয়েছে 13.3 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ কোরিয়ায় 181 জন আরোহী সহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত 151 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পাশের দেয়ালের সাথে বিমানটির সংঘর্ষ হয়। আরোহীদের মধ্যে 175 জন যাত্রী ও 6 জন ক্রু ছিল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জেজু এয়ারের ফ্লাইটটি সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে সেখানে অবতরণের চেষ্টা করছিল। আন্তর্জাতিক গণমাধ্যমে খবর দিয়েছে। ভূস্বর্গ খ্যাত কাশ্মীরের তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত সেখানকার জনজীবন। লেকের পানি জমে বরফ হয়ে গেছে, রাস্তাঘাটে বরফের উঁচু স্তর। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শুরু হয়েছে 40 দিনের চিল্লাই কালান। এই সময় সেখানে সবচেয়ে বেশি শীত অনুভূত হয়। প্রতি বছর 21 ডিসেম্বর থেকে 29 জানুয়ারি পর্যন্ত সময়কে চিল্লাই কালান বলে অভিহিত করেন স্থানীয়রা। 5 দশকের মধ্যে এবছর ঠান্ডার রেকর্ড হচ্ছে। তাপমাত্রা 2 সপ্তাহ ধরে হিমাঙ্কের নিচে আছে।
এই মৌসুমে শ্রীনগরের তাপমাত্রা নেমেছে -3.2 ডিগ্রি সেলসিয়াসে, যা 1974 সালের পর সর্বনিম্ন। তীব্র ঠান্ডায় জমে গেছে কাশ্মীরের অন্যতম পর্যটন স্থান ডাল লেকের পানি। পর্যটকরা বলছেন প্রথমবার ভ্রমণে গিয়ে এমন দৃশ্য দেখে তারা অভিভূত। পুরো লেকের পানি জমে গেছে, অদ্ভুত সুন্দর লাগছে, কিন্তু শিকারায় চড়ে ঘুরে বেড়ানোর শখটা পূরণ হলো না। পর্যটকরা বরফ দেখে খুশি হলেও ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। শুধু লেকই নয়, প্রবল ঠান্ডার কবলে পড়ে অঞ্চলটির বিভিন্ন স্থানে পাইপলাইনের পানি, এমনকি মোটরও জমে গেছে। এসেছিলাম কাশ্মীরি কাপড় কিনতে, কিন্তু কিনছি কম্বল, সোয়েটার ও শীতের অন্যান্য কাপড়। আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে 25 জানুয়ারি পর্যন্ত কাশ্মীরে প্রবল শৈত্যপ্রবাহ থাকবে। কেবল ডাল লেকই নয়, বাড়ি ঘর গাছপালার ওপরও বরফ জমছে। প্রচণ্ড ঠান্ডা আর হিমেল বাতাসে শ্বাসকষ্ট, সর্দি কাশিতে ভুগছে কাশ্মীরের শিশু ও বয়স্করা। এদিকে ভারতের হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানের 19 সেনা নিহত হয়েছেন। সংঘর্ষে আফগানিস্তানের 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সংঘর্ষের সূত্রপাত ঘটে চলতি সপ্তাহে আফগানিস্তানের মূল ভূখণ্ডে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে। উভয় দেশের কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ এবং আফগানিস্তানের খোস্ত প্রদেশের মধ্যবর্তী সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। এতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ভারী অস্ত্রের ব্যবহার করেছে। নানা জটিলতার পরও মাশরাফি বিন মুর্তজাকে এবারও দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স, যার অধীনে বিপিএলে একবারে অনুজ্জ্বল ফ্র্যাঞ্চাইজিটির সর্বোচ্চ সাফল্য বলতে 2023 সালের নবম আসরের রানার্স আপ হওয়া। সেই সাথে বেশিরভাগ দেশি বিদেশি খেলোয়াড়দের সাথে আগের চুক্তি করেছে তারা। টানা তৃতীয়বারের মতো সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেলতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। প্লেয়ার্সের ড্রাফটে বি ক্যাটাগরির 40 লাখ টাকার ভিত্তিমূল্যতে তাকে দলে ভিড়িয়েছে সিলেট। গত বিপিএলে খুব একটা আলো ছড়াতে পারেননি টাইগারদের সাবেক এই অধিনায়ক। এবার তাকে নিয়ে আশাবাদী সিলেটবাসী। ক্রিকেটীয় জীবনের পরন্ত বেলায় গতবারে অনুজ্জ্বল মাশরাফি এবারও সিলেট স্ট্রাইকার্সে জায়গা পেলেন। সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগের মামলা হয় ম্যাশের বিরুদ্ধে। সে মামলা নিষ্পত্তি শেষ হওয়ার আগেই বিপিএল এর ড্রাফট থেকে মাশরাফিকে দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। 2013 সালে বিপিএল এ প্লে অফ খেলা স্ট্রাইকার্সে ধারাবাহিক পারফরমেন্স ছিল না পরের আসরগুলোতে। সর্বোচ্চ সাফল্য বলতে নবম আসরে রানার্স আপ হওয়া। মাশরাফির অধীনেই প্রথমবার রানার্স আপ হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি, কিন্তু 10ম আসরে আবারও সেই লিগ পর্ব থেকে বিদায় নেয় চায়ের দেশটি। এবারে খেলোয়াড় নিলামে মূলত দেশীয় ক্রিকেটারদের আধিপত্য দেখিয়েছে সিলেট। সরাসরি চুক্তিতে তারা নিয়েছে তানজিম হাসান সাকিব, জাকির হাসান, জাকির আলী অনিককে। এছাড়াও পুরনো খেলোয়াড় হিসেবে রনি তালুকদারের পাশাপাশি আয়ারল্যান্ডের পল স্টার্লিং, স্কটল্যান্ডের জর্জ মুন্সির সাথে চুক্তি রিটেন করেছে তারা। একাদশ আসরে প্লেয়ার্স ড্রাফট থেকে তারা নিয়েছে আলামিন হোসেন, আরাফাত সানি, রুবেল মিয়া, আরিফুল হক, নিহাদ উজ্জামান, নাহিদুল ইসলামদের। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজে রাকিম কর্নওয়াল, আফগানিস্তানে সামিউল্লাহ সেনওয়ারি, ইংল্যান্ডের অলরাউন্ডার রিস টপলিকে বেছে নিয়েছে তারা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। 2024 সাল এখন বিদায়ের পথে। বছর জুড়ে মাঠ ও মাঠের বাইরে নানা ঘটনায় আলোচিত ছিল দেশের ফুটবল। দ্বিতীয়বারের মতো সাফের রানী হওয়া, বাফুফের সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিনের 16 বছরের রাজত্বের অবসান, কিংবা কিংবদন্তি জাকারিয়া পিন্টুর প্রয়াণ, আর বছরের শেষ দিকে হামজা চৌধুরীকে পাওয়া। এসব গল্প নিয়ে এক নজরে দেখে নেওয়া যাক কেমন কাটলো 2024।
2022 সালের মতো এবছরও দক্ষিণ এশিয়ার টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় সাবিনা ঋতুপর্ণারা। ব্রিটিশ কোচ পিটার বাটলার ও সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্বের পাশাপাশি মেয়েদের বেতন বকেয়া সব আলোচনাকে ছাপিয়ে মাঠে সেরাটা দিয়ে আবারও সাফের রানি হয় বাংলাদেশ। দেশে ফেরার পর তাদের দেয়া হয় ছাদ খোলা বাসে সংবর্ধনা। সিনিয়র নারী দলের পাশাপাশি বয়স ভিত্তিক পর্যায়ে ও দক্ষিণ এশিয়ায় চ্যাম্পিয়ন হয় বাংলার মেয়েরা। ঢাকায় সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপে মহানাটকীয় এক ফাইনাল শেষে ভারতের সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরপর নেপালে সাফ অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপা জেতে বাংলার বাঘিনীরা। ছেলেদের ফুটবলে সাফল্যের গল্প শুধু সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপকে ঘিরেই। সাফের বয়সভিত্তিক প্রতিযোগিতায় নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে প্রথম কোনো শিরোপা জেতে বাংলাদেশ। তবে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় দলটি। আন্তর্জাতিক ফুটবলে সিনিয়রদের পারফরমেন্স নিয়ে তুষ্ট হওয়ার মতো কিছু ছিল না। বছরে 8টি ম্যাচ খেলে জয় মাত্র 2টিতে, বাকি সব কটিতে হার। 8 ম্যাচে বাংলাদেশ গোল করতে পেরেছে মাত্র 4টি। লেবাননের বিপক্ষে 1টি, ভুটানের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে 1টি, অন্য 2টি মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচে। 2008 থেকে 2024 4 মেয়াদে 16 বছর বাফুফের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন দেশের ফুটবলে আলোচিত সমালোচিত কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সভাপতি পদ থেকে সরে দাঁড়ান তিনি। মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা হইতেই পারে। অংশ নেননি বাফুফে নির্বাচনে, ফলে দীর্ঘ সময়ের পর নতুন সভাপতি পায় দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। আগামী 4 বছরের জন্য সভাপতি নির্বাচিত হন তাবিত আওয়াল। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু 18 নভেম্বর ইন্তেকাল করেন। মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়ায় পিন্টুকে দেওয়া হয় গার্ড অব অনার। মোহামেডান ক্লাব বাফুফে ক্রীড়া মন্ত্রণালয় তাকে শ্রদ্ধা জানায়। দেশের ফুটবলে বছরের শেষটা হয় সুখবর দিয়ে। প্রায় 1.5 বছর পর ইপিএল এ ক্লাব লেস্টার সিটিতে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীকে নিয়ে কাজ করছিল বাফুফে। অবশেষে বিজয়ের মাসে ফিফার তরফ থেকে সবুজ সংকেত পান হামজা চৌধুরী। তাতে বাংলাদেশ দলের হয়ে খেলতে আর কোনো বাধা রইল না তার। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। সংবাদ শেষ করব, তবে যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আরও একবার। আগামীকাল থেকে সাংবাদিকরা অস্থায়ী পাস দিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন। বিনিয়োগকারীর আস্থা না ফিরলে আর্থিক খাতের ক্ষত বাড়বে, মত গভর্নরের। দক্ষিণ কোরিয়ায় 181 আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, অন্তত 151 জনের মৃত্যু। এই ছিল এখনকার মতো। বিকাল 4টায় থাকছে দীপ্ত স্পোর্টস। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।